আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু কি? বাচ্চাদের কি লক্ষণ দেখে ডেঙ্গু বোঝা যাবে? ডেঙ্গু কেন হয়? কখন হাসপাতালে ভর্তি করতে হবে? ডেঙ্গু হলে আমরা কি পরীক্ষা নিরীক্ষা করব? একবার ডেঙ্গু হলে কি পরবর্তীতে ডেঙ্গু হতে পারে? সবগুলো টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করব। এর আগে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোলন, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ। প্রথমে আসি, ডেঙ্গু কি? ডেঙ্গু একটি ভাইরাসবাহিত রোগ। এটি এডিস এজিপসি নামক একটি মশার মাধ্যমে বাহিত হয়। এডিস মশা কামড়ানোর সাধারণত 4 থেকে 10 দিন পরে ডেঙ্গু হয়। এডিস মশা কামড়ানোর সাথে সাথেই কখনোই ডেঙ্গু হবে না। এবার আমরা আসি, কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে বাচ্চার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গুর লক্ষণগুলো কি? ডেঙ্গুর লক্ষণগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ফেব্রাইল ফেজ, অর্থাৎ এই সময় জ্বর থাকবে। 2 নম্বর ফেজ হচ্ছে ক্রিটিক্যাল ফেজ। ওই সময় দেখা যাবে যে জ্বর সেরে যাবে, কিন্তু ডেঙ্গু রোগীগুলো ক্রিটিক্যাল ফেজেই খারাপ হয়। এই ফেজটা সাধারণত 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত থাকে। এরপরে শুরু হয় রিকভারি ফেজ। ওই সময় ডেঙ্গু রোগীগুলো আস্তে আস্তে সুস্থতার দিকে যায়। এখন 3টা ফেজ নিয়েই আমি ডিটেলস আলোচনা করব। প্রথমে আসি ফেব্রাইল ফেজ। এই সময় রোগীর তীব্র জ্বর থাকে। সাধারণত 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠে যায়, এবং জ্বরের সাথে থাকে তীব্র মাথা ব্যথা, থাকে রেট্রো অরবিটাল পেইন, অর্থাৎ চোখের পিছনে ব্যথা হয়, এবং দেখা যায় শরীরের মাংসপেশিতে ব্যথা হয়। কারো কারো ক্ষেত্রে পেটে ব্যথা থাকতে পারে, বমি থাকতে পারে, এবং শরীরে র্যাশ হতে পারে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা তীব্র মাথা ব্যথা বা চোখে ব্যথা এবং শরীর ব্যথা এগুলো বলতে পারে না, যে কারণে বাচ্চাগুলো প্রচুর ইরিটেবল থাকে এবং অতিরিক্ত পরিমাণে কান্নাকাটি করে। ফেব্রাইল ফেজটা সাধারণত 2 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে। ফেব্রাইল ফেজের পরে আসে ক্রিটিক্যাল ফেজ। এই ফেজটা সাধারণত 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত থাকে, এবং এই ফেজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজ। এই ফেজেই রোগীগুলো খারাপ হয়। অর্থাৎ এই সময় যেটা হয়, আমাদের যে রক্তনালীতে রক্তের সাথে আমাদের প্লাজমা আছে, অর্থাৎ রক্তের যে ফ্লুইড, এটা রক্তনালী ভেদ করে আমাদের রক্তনালী বাইরে চলে আসে, যে কারণে রোগীর প্রেশার কমে যায়, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্তক্ষরণ হতে পারে, এবং রোগী শকে চলে যেতে পারে। তবে একটা রোগী এরকম ক্রিটিক্যাল ফেজে যাওয়ার আগে কিছু লক্ষণ আমাদের সামনে প্রকাশ করে। এই লক্ষণগুলোকে বলা হয় ডেঞ্জার সাইন। এই ডেঞ্জার সাইনগুলো আমাদের সবাইকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এর মধ্যে আমি 8টা ডেঞ্জার সাইনের কথা আপনাদেরকে বলবো। প্রথম ডেঞ্জার সাইন, যে রোগী পেটে ব্যথার কথা বলবে, অর্থাৎ অ্যাবডোমিনাল পেইন থাকবে অথবা অ্যাবডোমিনাল টেন্ডারনেস থাকবে, নাম্বার 1। নাম্বার 2, বমি থাকবে। এটা একবার বমি না, 2 বা 3-এর বেশি বমি থাকবে। এরপর থাকবে হচ্ছে ব্লিডিং, অর্থাৎ শরীরে যে কোনো জায়গা দিয়ে যদি রক্তক্ষরণ হয়। নাম্বার 4, এটা হচ্ছে অনেক সময় দেখা যাবে যে রোগীর মুখ এবং পা ফুলে যাচ্ছে অথবা পেট ফুলে যাচ্ছে, হঠাৎ করে রোগীর শ্বাসকষ্ট হচ্ছে, অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে ক্লিনিক্যাল ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। নাম্বার 5 হচ্ছে রোগী রেস্টলেস অথবা ইরিটেবল হতে পারে, অথবা একদমই দেখা যায় যে নিশ্চুপ হয়ে যেতে পারে। এবং নাম্বার 6 হতে পারে হেমাটোক্রিট বেড়ে যাওয়া, অর্থাৎ বেজলাইন থেকে যদি 20% বেশি হেমাটোক্রিট বেড়ে যায়, অথবা প্লেটলেট কাউন্ট যদি কমে যায়। এবং নাম্বার 7 হচ্ছে যদি লিভারের সাইজ 2 সেন্টিমিটার বড় হয়ে যায়, যেটা আসলে ডাক্তাররা চেম্বারে এটা বের করবে যে লিভারের সাইজ কি নর্মাল আছে না 2 সেন্টিমিটার বেড়ে গিয়েছে। এবং লাস্টে হচ্ছে প্রস্রাবের পরিমাণ কমে যাবে, দেখা যাবে যে 4 থেকে 6 ঘন্টায় যদি প্রস্রাব একদম বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলো হচ্ছে ওয়ার্নিং সাইন। দেখা যায় যে একটা রোগী ক্রিটিক্যাল ফেজে যাওয়ার আগে এই ওয়ার্নিং সাইনগুলো যে কোনো একটা সাধারণত শো করবে। এবং লাস্ট ফেজ হচ্ছে রিকভারি ফেজ, অর্থাৎ সাধারণত 24 থেকে 72 ঘন্টা ফেজ পরে, ক্রিটিক্যাল ফেজের পরে রোগী রিকভারি ফেজে যায়। এই সময় রোগীগুলো আস্তে আস্তে সুস্থ হতে থাকে, অর্থাৎ যেই ফ্লুইডগুলো আমাদের রক্তনালীর বাইরে চলে এসেছিলো এগুলো আস্তে আস্তে আবার রক্তনালীর ভিতরে প্রবেশ করে, প্রেশার বাড়তে থাকে। রোগীর এই সময় কোনো টেম্পারেচার থাকবে না, রোগী অনেকটা ভালো ফিল করবে আগের চেয়ে। তবে এই সময় যেটা হতে পারে, শরীরের অনেক জায়গাতে একটু চুলকানি হতে পারে। যদি কোনো বাচ্চা দেখা যায় যে ওর শরীর চুলকাচ্ছে ডেঙ্গু হওয়ার পরে, তখন বুঝতে হবে যে ও রিকভারি ফেজে যাচ্ছে এবং অনেকটাই ডেঞ্জার ফ্রি। এবার আসি, আমরা ডেঙ্গু হলে কখন আমরা পরীক্ষা করাবো। যদি কারো জ্বর থাকে এবং একটা ট্রাভেল হিস্ট্রি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনো বাচ্চা যদি ডেঙ্গু প্রন এরিয়াতে মানে 2 সপ্তাহের মধ্যে ট্রাভেল করে থাকে, এরপরে যদি বাচ্চার জ্বর হয়, তাহলে অবশ্যই ডেঙ্গুর পরীক্ষা বাচ্চার করতে হবে। অথবা যে লক্ষণগুলোর কথা বলেছি, জ্বর সাথে অতিরিক্ত ইরিটেবিলিটি,
এবং কেউ কেউ অনেক বড় বাচ্চা যদি ব্যথার কথা বলে যে রেট্রোঅরবিটাল পেইন অথবা বমিটিং, অ্যাবডোমিনাল পেইন, সাথে ডায়রিয়া, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই ডেঙ্গুর পরীক্ষা করতে হবে। আমরা ডেঙ্গুতে কী কী পরীক্ষা করি? সাধারণত ডেঙ্গুতে আমরা করি কমপ্লিট ব্লাড কাউন্ট। দ্বিতীয়ত ডেঙ্গু ডায়াগনোসিসের জন্য আমরা করতে পারি NS1 অ্যান্টিজেন ফর ডেঙ্গু, যেটা আমরা করি প্রথম 5 দিন। 5 দিনের পরে আমরা করব সাধারণত অ্যান্টিডেঙ্গু IgM, এবং সাথে আমরা অ্যান্টিডেঙ্গু IgG করতে পারি, যেটাতে আমরা বুঝতে পারি যে আগে প্রিভিয়াসলি কখনো ডেঙ্গু হয়েছে কিনা। তাহলে টেস্টগুলো আবার আমি একটু বলতেছি। নাম্বার 1 হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাকে আমরা বলি CBC, NS1 ফর ডেঙ্গু। এরপর করতে পারি আমরা অ্যান্টিডেঙ্গু IgG IgM। তবে রোগী যদি ক্রিটিক্যাল ফেজে থাকে তাহলে অনেক সময় আমাদের অর্গান ফাংশনগুলো আমাদের দেখতে হতে পারে। এখন আসি, ডেঙ্গু রোগী আমরা কখন হাসপাতালে ভর্তি করব? রোগীর বয়স যদি 1 বছরের কম হয়, অর্থাৎ একজন বাচ্চার ডেঙ্গু হয়েছে, এর বয়স 1 বছরের কম, তাহলে ওই বাচ্চাকে অবশ্যই আমাদের হাসপাতালে ভর্তি করতে হবে। অথবা একজন প্রেগনেন্ট মা যার ডেঙ্গু হয়েছে, তাহলে ওনাকেও হাসপাতালে অবশ্যই ভর্তি করতে হবে। সাথে যে 8টা ডেঞ্জার সাইন আমি একটু আগে বলেছি, এক্ষেত্রেও অনেক সময় আমাদের হাসপাতালে এক্ষেত্রেও ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি করতে হবে। আর কারো যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে, তাহলেও হাসপাতালে ভর্তি করতে হবে। এবং কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্টে যদি প্লেটলেট কাউন্টের পরিমাণ যদি 20,000-এর নিচে নেমে যায়, বাট কোনো জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে না, তারপরেও রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে। এবার আসি ডেঙ্গুর চিকিৎসা নিয়ে। আসলে ডেঙ্গুতে যদি কোনো ওয়ার্নিং সাইন না থাকে, যদি হসপিটাল অ্যাডমিশন না করতে হয়, তাহলে এটা চিকিৎসা আসলে খুবই সিম্পল। আপনি বাসায় রেখে চিকিৎসা করতে পারবেন। অর্থাৎ আপনি জ্বরের জন্য বাচ্চাকে প্যারাসিটামল ট্যাবলেট বা সিরাপ খেতে দিবেন, বারবার স্পঞ্জিং করে দিবেন, এবং অতিরিক্ত পরিমাণে তরল খাবার দিতে হবে, ওর স্যালাইন দিতে হবে, ডাবের পানি খাওয়াতে হবে। আর এই অবস্থায় যে কোনো ডেঞ্জার সাইন যদি বাচ্চার মধ্যে প্রকাশ পায়, তাহলে সাথে সাথেই হসপিটালে ভর্তি করতে হবে। এবার আছি হসপিটালে অ্যাডমিটেড রোগীদের ক্ষেত্রে আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমাদেরকে স্যালাইন দিতে হবে, এভাবেই বাচ্চাগুলো চিকিৎসা পাবে। যদি পরবর্তীতে আরও কোনো জটিলতা দেখা যায়, এই অনুযায়ী ব্যবস্থাপত্র বাচ্চাদেরকে দিতে হবে। এবার আছে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে। ডেঙ্গু প্রতিরোধ আসলে কোনো ভ্যাকসিনেশনের মাধ্যমে পসিবল না। আমাদেরকে এডিস মশা থেকে দূরে থাকতে হবে। এটা এডিস মশা থেকে দূরে থাকার জন্য যেটা করতে হবে, বাড়ির আশেপাশে এডিস হতে পারে যে কোনো সোর্স আমাদেরকে অবশ্যই বিনষ্ট করতে হবে এবং মশারি ব্যবহার করতে হবে। আর এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা সবারই, যে একবার ডেঙ্গু হলে কি পরবর্তী থেকে ডেঙ্গু হতে পারে? আমাদের এই জিনিসটা ক্লিয়ার করতে হলে আমাদেরকে বুঝতে হবে ডেঙ্গু ভাইরাসের 4টা ভেরিয়েন্ট দিয়ে ডেঙ্গু হয়। ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3 এবং ডেঙ্গু 4। এর মধ্যে কমনলি ডেঙ্গু 2 এবং ডেঙ্গু 3 দিয়ে ডেঙ্গু হওয়ার ডেঙ্গুটা বেশি হয়। এখন কারো যদি 4টা ভেরিয়েন্টে যে কোনো একটা ভেরিয়েন্ট দিয়ে ডেঙ্গু হয়, তাহলে অন্য 3টা ভেরিয়েন্ট দিয়ে বা ওনার ডেঙ্গু হতে পারে। এবং একবার কারো যদি ডেঙ্গু হয়, পরবর্তীতে যদি আবার ডেঙ্গু হয়, সেকেন্ড টাইম ডেঙ্গুর সিভিয়ারিটি প্রথমবারের তুলনায় অনেক বেশি হবে, অর্থাৎ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তবে সাধারণত একটা প্রজাতি দিয়ে ডেঙ্গু হওয়ার পরে সাধারণত 2 বছর অন্যান্য প্রজাতিগুলোকে প্রোটেকশন দেয়, কখনোই লাইফলং প্রোটেকশন দিবে না। এবং এরকম 4টা ভেরিয়েন্টের কারণে ডেঙ্গু ভাইরাস আসলে একটু আবিষ্কার করা একটু ডিফিকাল্ট। আর আজকের আলোচনাটা আসলে একটু লম্বা হয়ে গেল। তারপরেও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে সবার সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।